আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রিফ। মানসিক চাপ কিংবা বিষণ্ণতা আমাদের সমাজে একটি নীরব মহামারী। প্রতিদিনের দৌড়ঝাঁপ, অনিশ্চয়তা এবং সম্পর্কের টানাপোড়েন সবকিছু মিলিয়ে আমরা মনের অজান্তে মানসিক চাপ থেকে অনেক ক্ষেত্রে বিষণ্ণতার দিকে ধাবিত হচ্ছি। কিন্তু আপনার মানসিক চাপ কিংবা স্ট্রেস আসলে কখন ডিপ্রেশনের দিকে ধাবিত হচ্ছে, আপনি সেটি কী করে বুঝবেন? আজ আমরা কথা বলবো মানসিক চাপ, হতাশা কিংবা বিষণ্ণতার নানা ধরনের স্টেপগুলো নিয়ে, এবং কোন ক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের কাছে যাওয়া জরুরি, কখন আপনি বুঝবেন যে আপনার এই উপসর্গগুলো একটি রোগে পরিণত হয়েছে। আজ কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান খান, যিনি মনোরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24-কে ধন্যবাদ। স্যার, আমাদের প্রত্যেক দিনের যে জীবনযাত্রা, ব্যস্ততা এবং ব্যস্ততম এই যে জীবন আমাদের, তাতে করে আমরা অনেক ধরনের মানসিক চাপের মধ্য দিয়ে প্রতিনিয়ত জীবনটাকে অতিবাহিত করি। শুরুতে একটু জানতে চাই যে আমাদের মানসিক চাপগুলো কখন আসলে রোগে পরিণত হচ্ছে এবং কোন কোন কারণে মানসিক চাপ আমাদের এই সমসাময়িক প্রেক্ষাপটে অনেক বেশি বলে আপনি মনে করছেন? আসলে মানসিক চাপ যে স্ট্রেস যে বিষয়টা, সেটা কিন্তু আপনার যে কোনো বিষয়, যে কোনো ঘটনা, যে কোনো কিছু থেকে কিন্তু তৈরি হতে পারে। এখানে যে মূল যে বিষয়টা, যে আপনার এই মানসিক চাপের কারণে কিন্তু একটা মানসিক অবস্থা তৈরি হয় এবং তার কিছু শারীরিক বহিঃপ্রকাশ হয়। তো এই যে স্ট্রেস রিয়াকশন, তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে মানসিক। তো এরকম যদি কোনো বিষয় বা ঘটনা এখান থেকে যদি চাপ তৈরি হয়, তখনই কিন্তু এই যে স্ট্রেস রিয়াকশন বা এটা হতে পারে। এখানে যে মূল যে বিষয়, স্ট্রেসের কিন্তু তিনটা পার্ট আমরা বলি। একটা হচ্ছে ঘটনা বা বিষয়টা, সেটা হচ্ছে এবং তার ক্যাপাবিলিটি, যে সে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। কোনো ঘটনা বা বিষয় যদি সে মনে করে যে না, এটা সে ম্যানেজ করতে পারবে, তার মানে অ্যাবিলিটির উপর কোনো থ্রেট তৈরি করবে না, সেটা কিন্তু কোনো মানসিক চাপ তৈরি করবে না। কিন্তু সে যদি আপনার এই বিষয়টা তার নিয়ন্ত্রণের বাইরে যায়, তখনই কিন্তু তার মধ্যে এই শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হবে। উদাহরণ হিসেবে বলি, ধরেন আমাদের কোনো জরুরি প্রোগ্রাম আছে, টাইমলি পরীক্ষার হলে যেতে হবে, আমি মানে রাস্তায় জ্যামে পড়ে আছে, তারপরে আমাদের মানসিক চাপ তৈরি হবে স্বাভাবিকভাবে, কারণ আমার টাইমলি কিন্তু, কারণ ওই টাইমটা কিন্তু আমার নিয়ন্ত্রণে না। কিন্তু এরকম যদি হয় যে না, ব্যাপারটা হচ্ছে আমি অফিস প্রধান, আমি দেরি করে গেলেও কোনো সমস্যা নাই, তাহলে কিন্তু আমার মধ্যে ওইরকম চাপ হবে না। আমি জানি যে 2 ঘন্টা, আধা ঘন্টা দেরি বা 2 ঘন্টা দেরি করে গেলে আমার খুব বেশি কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এখানে যে মূল যে বিষয়টা, যে বিষয়গুলো, যে ঘটনা যেটা আমাদের উপর, আমাদের ক্যাপাবিলিটির উপর বা মানসিক দক্ষতার উপর চাপ তৈরি করে, এবং যেটা আমরা, এবং সেই কারণে বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ, যেমন শারীরিক লক্ষণের মধ্যে কমন যেগুলো হয়, যে আপনার ধরেন হার্টবিট বেড়ে যাওয়া, মানে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, বুক ধরফর করা, ঘুমের সমস্যা, অনিদ্রা, ও তারপর হচ্ছে আপনার খাওয়ার অরুচি হতে পারে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। মানসিক লক্ষণের মধ্যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপরে মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, ভুলে যাওয়া, মনে না থাকা, অল্পতে বিরক্ত হওয়া। এবং একটা মানে মানুষ যখন টেন্স থাকে বা বিরক্ত থাকে, তখন আপনি যদি তার সাথে কোনো রসিকতা করার চেষ্টা করেন বা সামান্য জিনিস জিজ্ঞেস করেন, সে কিন্তু খুব মেজাজ খারাপ এবং বিরক্তি প্রকাশ করে। তো এই বিষয়গুলো কিন্তু হয়, এবং স্ট্রেসের কারণে কিন্তু আমাদের মানে শরীর থেকে বিভিন্ন ধরনের আমরা বলি স্ট্রেস হরমোন, অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, এই যে হরমোনগুলো সিক্রেশন হয়, এটা হচ্ছে সাময়িকভাবে আমাদের মানে বডি কিন্তু আবার এটা মেকানিজম করে ঠিক করে ফেলে। কিন্তু যে দীর্ঘমেয়াদী হয়, যেমন ধরেন যে কারো তার পারিবারিক দাম্পত্য কলহ, অথবা অফিসের চাপ, তার বস সাপোর্টিভ না, অথবা সে মানে স্টুডেন্ট যদি হয়, তার পড়ার একাডেমিক স্ট্রেস, যে সে পড়ার মানে সে কুলিয়ে উঠতে পারছে না, মানে তার ওভার শিডিউলিং, যে সারাক্ষণ আমাদের যেটা আমরা দেখি বর্তমান বাচ্চাদের বা মানে স্টুডেন্টদের বা শিশু কিশোরদের, তাদের দৈনন্দিন জীবনের যে রুটিন, ওভার শিডিউলিং, সকালে স্কুলে যাচ্ছে, দুপুরে এসে খেয়ে আবার দৌড় টিচারের কাছে, বিকালে নাচের ক্লাস, গানের ক্লাস, এরকম। তার কিন্তু কোনো বিনোদন নাই, খেলার সুযোগ নাই, মানে একটু মানে শ্বাস নেওয়ার সময় নেই। এই যে লাইফস্টাইল, তো এইটা কিন্তু একটা মানসিক চাপ তৈরি করে। যেমন একটা মানে বয়স্ক, মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে পরিমাণ চাপ নিতে পারবে, শিশু কিশোরদের কিন্তু সেই এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নাই। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের যখন দীর্ঘমেয়াদী এই বিষয়গুলো হয়, এই মানসিক চাপের কারণেই কিন্তু তখন বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগের উপসর্গ দেখা দেয়। আচ্ছা, যেমন আমরা বলি যে অতিরিক্ত মানসিক চাপ থেকে উদ্বেগজনিত মানসিক রোগ, বিষণ্ণতা, আমরা স্ট্রেস ডিসঅর্ডার বলি, এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই ধরনের কিন্তু নানাবিধ মানসিক রোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে যখন একটা ব্যক্তি মানসিক চাপের মধ্যে থাকে, তার মধ্যে কিন্তু এগুলো তৈরি হতে পারে। কিন্তু বেশিরভাগ যে তরুণরা রয়েছে, স্কুল কলেজ গোয়িং চিলড্রেন, আমরা তো দেখি তারা বিভিন্ন ধরনের স্ট্রেসের মধ্যে থাকে, একটার পর একটা শিডিউল তাদের, এবং এত বেশি ব্যস্ততম জীবন, তাতে করে যখন দীর্ঘমেয়াদী স্ট্রেস, আপনি যেমনটি বলছিলেন দীর্ঘমেয়াদী মানসিক চাপে ভুগছে, পরবর্তীতে এটা কোনো জটিলতায় পরিণত হলো কিনা,
অভিভাবকেরা আসলে কি করে বুঝবে এবং কোন ক্ষেত্রে তাকে কাউন্সিলিং করানো জরুরি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে? আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে মানে স্টুডেন্ট যারা বিশেষত ইয়াং স্টুডেন্টস, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তাদের কিন্তু ওভার শিডিউলিং একটা কমন প্রবলেম, পড়াশোনা অনেক চাপ, এবং সেই সাথে তাদের আবার ডিজিটাল ডিভাইস একটা বড় সমস্যা। আমরা যেটা দেখছি যে বাচ্চারা মানে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে, যেহেতু একসময় তারা মানে তাদেরকে মোবাইল দেওয়া হয়েছিল যে অনলাইন ক্লাসের জন্য, যেমন এখনও কিন্তু বর্তমানে কিন্তু জ্বালানি সংকটের কারণে কিন্তু আবার স্কুল আপনার এই মানে অনলাইন 3 দিন অনলাইন এবং 3 দিন সরাসরিতে গিয়েছে। এখানে যে প্রবলেমটা হচ্ছে, তার হাতে যে মানে ল্যাপটপ বা ডিজিটাল ডিভাইসটা চলে গেল, সেখানে কিন্তু সবসময় যে পড়ার কাজে ব্যয় হচ্ছে তা কিন্তু না। সেখানে দেখা যাচ্ছে সে সময় সময় ফাঁকে ফাঁকে সে ইউটিউব দেখছে, ভিডিও দেখছে, ফেসবুক করছে, অন্য কারোর সাথে চ্যাট করছে। যে এই যে বিষয়গুলো, অতিরিক্ত ডিজিটাল ডিভাইসের আসক্তির মানে ব্যবহারের কারণে কিন্তু একটা পর্যায়ে আসক্তির মানে তৈরি হয়ে যেতে পারে। তাহলে এমনিতেই তার ওভার বার্ডেন, তার উপর তার কিন্তু খেলাধুলা, বিনোদন বা সোশ্যাল ইন্টারাকশন, সে কারো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে না, খেলতে যাচ্ছে না, আত্মীয়স্বজনের বাসায় যেতে পারছে না, বা বাজারে গিয়ে বাজার জিনিস কিনে আনতেছে না। এই যে বিষয়টা, তার কিন্তু একঘেয়ে জীবন, মনোটোনাস লাইফ। এই মনোটোনাস লাইফ বা অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে একটা পর্যায়ে কিন্তু অ্যাডিকশনে চলে যায়। তখন থেকে কিন্তু মানসিক চাপ তৈরি হয় বিভিন্ন ধরনের, তার পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায়। আর একটা হচ্ছে যে ডিজিটাল ডিভাইসটি যখন ফেরত চাওয়া হয়, বাবা মা যখন চায়, তখন কিন্তু প্রায় তাদের সাথে সংঘর্ষ, যে তারা কিন্তু এসে অভিযোগ করতেছে যে মোবাইল আর ফেরত পাওয়া যাচ্ছে না, তার ইচ্ছা মতো দেখতেছে। এবং তাদেরকে যদি বলা হয় যে লিমিট করার জন্য, মানে রেস্ট্রিকশন, যে তোমার তো সারাক্ষণ যদি তুমি দিনে 4-5 ঘন্টা মোবাইল দেখো, তো এত অল্প সময়ের মধ্যে তোমাকে সকালে ক্লাসে যেতে হবে, রাত জেগে মোবাইল দেখলে কিন্তু তার ঘুমের ডিস্টার্ব হবে এবং সকালবেলায় সে ক্লাসে মনোযোগী হতে পারবে না, ঘুম থেকে উঠতে পারবে না। তাহলে এই যে বিষয়গুলো একটা কিন্তু একটার সাথে সম্পর্কযুক্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু তার এই কারণে কিন্তু তার মধ্যে মানসিক চাপ তৈরি হতে পারে এবং সে একটা পর্যায়ে বার্ন আউট হয়ে যেতে পারে, ক্লান্ত হয়ে যেতে পারে, তার বিষণ্ণ হয়ে যেতে পারে, মন খারাপ, কাজের প্রতি উৎসাহ ভুলে যাওয়া, মনে না থাকা, তারপর বিরক্তি প্রকাশ, বাবা মার সাথে ঝগড়া করা। এগুলো কিন্তু অনেক সময় ইভেন কিন্তু বিষণ্ণতা কিন্তু একটা পর্যায়ে এত বেশি হয় যে সে কিন্তু অনেকটা ডিসফাংশনাল হয়ে যায়। মানে তার মানে স্কুলে যাওয়া বা ক্লাসে যাওয়া বাদ দেয়, বিরক্ত হয়ে যায়, কারোর সাথে মিশতে চায় না, খাওয়া দাওয়ার রুচি কমে যায়, ঘুমের সমস্যা হয়, নেগেটিভ চিন্তা, মানে তার কনফিডেন্স চলে যায়। সে মনে করে যে আগে হয়তো অনেক ভালো রেজাল্ট করেছে, দীর্ঘমেয়াদী এই চাপের কারণে যদি তার মধ্যে বিষণ্ণতা রোগ আকারে দেখা দেয়, তবে এখানে একটা কথা আছে যে বিষণ্ণতা কিন্তু যে লক্ষণ থাকলে যে রোগ হবে ব্যাপারটা তা না। রোগের জন্য কিন্তু আমরা বলি যে সাধারণত মিনিমাম 14 দিন বা 2 সপ্তাহ এই উপসর্গগুলো থাকতে হয়। তার মধ্যে মানে প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে আপনার যে মন খারাপ থাকে, ভালো না লাগা, আর সব কিছুর প্রতি অনীহা বা ইন্টারেস্ট চলে যাওয়া। এবং এর সাথে যেগুলো বললাম যে শারীরিক মানসিক উপসর্গ যদি 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকে, তখন কিন্তু আমরা সেটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন বা ডিপ্রেশন রোগ হিসেবে, মানসিক রোগ হিসেবে সেটাকে আমরা বলে থাকি। আচ্ছা আচ্ছা স্যার, এই যে ডিপ্রেশনটা আসলে আপনি তো বলছিলেন 2 সপ্তাহ বা তার বেশি সময় জুড়ে যদি থাকে, এবং তাৎক্ষণিকভাবে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, কারণ এগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের সমাজ তো এখনো আমাদেরকে এতভাবে উৎসাহিত করে না। আমরা যখনই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার কথা চিন্তা করি যে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব, তখনই হয়তোবা আমাদের পরিবার কিংবা সমাজ সেটিকে চিন্তা করে হয়তোবা পাগলের চিকিৎসকের কাছে যাচ্ছে, তার মানে পাগল হয়ে গিয়েছে। এই আতঙ্ক কিংবা ভয়ের জায়গা থেকে আজও আমাদের সমাজে অনেক ব্যক্তি বা অনেক শিশু বা অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি চিকিৎসক পর্যন্ত যেতে চায় না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসা আসলে কতটুকু জরুরি? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করেছেন। আসলে সারা পৃথিবীতেই কিন্তু মানসিক রোগের চিকিৎসা এবং এই সম্পর্কে কিন্তু একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কার বিদ্যমান, যে তারা মনে করে যে মানসিক রোগ হলে এটা গোপন রাখতে হবে, বা এটা যদি সামনে প্রকাশ করি বা আমি কাউকে জানাই তাহলে আমি হয়তো সমাজে ছোট হয়ে যাব, হয়ে যাব। কিন্তু আমরা যদি বিষণ্ণতা রোগের কথাই বলি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিষণ্ণতার যদি চিকিৎসা না নেওয়া হয় তাহলে কী হবে? প্রথম কথা, সে ডিসফাংশনাল, অকেজো হয়ে যাবে, তার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, পড়া ভুলে যাবে, মনে থাকবে না, কনফিডেন্স চলে যাবে, তার কাজ করতে পারবে না, ক্লান্ত হয়ে পড়বে, ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিকভাবে সে কারোর সাথে ইন্টারাক্ট করতে পারবে না। তার আলটিমেটলি কিন্তু সে মানে একটা ডিসফাংশনাল বা অকেজো ব্যক্তিতে পরিণত হবে এবং তার প্রোডাক্টিভিটি বলে আর কিছু থাকবে না। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বিষণ্ণতার চিকিৎসা যদি না নেওয়া হয় তাহলে কিন্তু তার মধ্যে সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইডাল থট বা সুইসাইডাল অ্যাক্ট, যেটা একদম আত্মহত্যার মানে আত্মহত্যা প্রবণতা থেকে কিন্তু একটা পর্যায়ে আত্মহত্যার চেষ্টা হতে পারে এবং সেটা কিন্তু আবার কমপ্লিট সুইসাইড, যেটা সে মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং গবেষণায় যেটা দেখা গিয়েছে, আপনার আত্মহত্যার যতগুলো কারণ আছে তার মধ্যে শতকরা 90% বেশি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে তার মূল কারণ হচ্ছে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত, যার মধ্যে বিষণ্ণতা হচ্ছে অন্যতম। তো সেই ক্ষেত্রে যদি বিষণ্ণতার চিকিৎসা একজন না নেয় বা সে যদি গোপন করে, তাহলে কিন্তু সে এরকম তার মানে একটা হতে পারে যে তার বিষণ্ণতার কারণে সে
কোনো কাজ করতে পারবে না, লেখাপড়া বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি চলে যাবে, এরকম হতে পারে। আরেকটা হচ্ছে তার সুইসাইডাল অ্যাক্ট বা সুইসাইড থেকে কিন্তু তার মৃত্যু বন্ধ হতে পারে, যেটা প্রিভেন্টেবল, প্রতিরোধযোগ্য। কারণ বিষণ্ণতা চিকিৎসা তো করলেই সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তো এইখানে যে মূল বাধাটা যেটা বলছিলেন, এখানে সামাজিক যে দৃষ্টিভঙ্গি, তো সেটা অবশ্যই আগের থেকে অনেক ভালো। আমি মনে করি যে এখন মানসিক রোগ, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অনেক অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে বিষয়ে, তারপরে আপনার মানে লেখালেখি হচ্ছে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে। তো আমি মনে করি অ্যাওয়ারনেসটা অনেক ভালো, কিন্তু এখনও কিন্তু মানে ইভেন শিক্ষিত মানুষজন বা ইভেন তাদের মাঝেও কিন্তু এখনো মানে এই মানসিক রোগ চিকিৎসার ব্যাপারে কিন্তু একটা তার অস্বস্তি কাজ করে, যে তারা গোপন রাখতে চায়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, সাপোজ ধরেন যে মানে কোনো একটা সামাজিক অনুষ্ঠানে আমরা যখন যাই, তখন কিন্তু আমাদের কাছে যারা চিকিৎসা নিয়েছে ওই অনুষ্ঠানে কিন্তু তারা আমাদের সাথে হ্যান্ডশেক করতে বা সামনে হ্যালো বলতে এগিয়ে আসে না, ইতস্তত বোধ করে। কিন্তু কার্ডিওলজিস্ট বা আপনি যদি মেডিসিন স্পেশালিস্ট হয়, তার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি থাকে না। আরেকটা ব্যাপার আমাদেরকে ফেস করতে হয় প্রায়ই, চেম্বারে যখন রুগী নিয়ে আসেন তখন তারা কিন্তু প্রায়ই বলেন যে আমরা যে মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট, এই পরিচয়টা আমরা যেন গোপন রাখি। তাহলে এই বিষয়টা কেন আসছে? এটা আসছে আসলে আমাদের যে সামাজিক যে স্টিগমা বলি আমরা, এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যে মানসিক রোগ হওয়াটা একটা মানে একটা ডিসগ্রেস আমার জন্য একটা আমি হেয় হয়ে গেলাম সমাজে, সোসাইটিতে, বা আমি পাগল হয়ে গিয়েছি। হ্যাঁ, তার মানসিক রোগে যেটা বলা হচ্ছে যে একটা নেগেটিভ টার্ম ইউজ করা, যে মানে মানসিক রোগ মানে হচ্ছে পাগলের যে ব্যাপারটা। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার মানসিক রোগ চিকিৎসার একটা অন্যতম বাধা। কারণ এগুলো যদি দূর না করা যায়, তাহলে কিন্তু অনেকেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে। এবং গবেষণায় কিন্তু দেখা গিয়েছে WHO যে সারা বিশ্বব্যাপী, বিশেষত আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু যে আপনার মানসিক রোগের যে ট্রিটমেন্ট গ্যাপ মানে হচ্ছে যতজন সোসাইটিতে রুগী আছে তার কতজন রুগী চিকিৎসা সেবা পাচ্ছে না, কতজন পাচ্ছে, এই দুইটার যে বিয়োগফল। যে তা আমরা যদি ধরি যে আমাদের বর্তমানে যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা আমরা দেখেছি, কিন্তু প্রায় বাংলাদেশে কিন্তু ট্রিটমেন্ট গ্যাপ অনেক, প্রায় সেটা আমরা 2/3 বা তার বেশি, মানে প্রায় 90% কাছাকাছি। এবং এটা কিন্তু অনেক উন্নত দেশেও আছে, যেমন আমেরিকাতে কিন্তু কিছু জায়গাতে উন্নত দেশে ট্রিটমেন্ট গ্যাপ প্রায় 60%, উন্নত দেশ হওয়ার পরেও। কিন্তু সেখানে কিন্তু চিকিৎসা প্রাপ্তির যে সমস্যা, সেটা কিন্তু বিদ্যমান না। মূল ব্যাপারটা হচ্ছে যে ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে যে মানসিকতা, যে এটা মানে এই মানসিক রোগ হলে গোপন করার প্রবণতা বা পরিবার থেকে এগিয়ে আসার যে সমস্যাটা, তো এইটা আমি মনে করি যে মানে মানসিক রোগ চিকিৎসার একটা অন্যতম বাধা। কিন্তু আমরা আশাবাদী যে আগের থেকে এই ব্যাপারে অনেক অ্যাওয়ারনেস বা সচেতনতা তৈরি হয়েছে এবং লোকজন কিন্তু চিকিৎসা নিতে আসছে এখন। নিঃসন্দেহে। স্যার, আপনারা তো নিয়মিত রোগী দেখছেন, একটু যদি জানতে চাই যে বিষণ্ণতা কিংবা ডিপ্রেশন থেকে তো এত মৃত্যু টেন্ডেন্সি কিংবা সুইসাইডাল অ্যাটেম্প, একটু জানবো যে আসলে বিষণ্ণতা তো আক্রান্ত হচ্ছে প্রত্যেকটি ব্যক্তি, কিন্তু আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, কোন কোন ধরনের রোগীগুলোকে আপনারা বেশি পেয়ে থাকেন? বিষণ্ণতার ঝুঁকি আমরা যেটা বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট ঝুঁকি হচ্ছে আমরা বলি জেন্ডার, যে মহিলাদের কিন্তু বিষণ্ণতার চান্স অনেক বেশি, ডাবল, পুরুষের থেকে দ্বিগুণ। এটা মানে বিভিন্ন কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে যে তার বায়োলজিক্যাল, তার শারীরবৃত্তীয় ফিজিওলজিক্যাল যে ফেনোমেনা, যে তাকে আপনার মানে রেগুলার পিরিয়ড বা মাসিকের ব্যাপারটা এক্সপিরিয়েন্স করতে হয়। তার যদি বাচ্চা হয় প্রসবোত্তরকালে, সেটা একটা ঝুঁকি। ইভেন পোস্ট মেনোপজ, যে মেনোপজ বা আমরা বলি পিরিয়ড বন্ধ হওয়ার পরে কিন্তু তার মানে বিষণ্ণতার ঝুঁকি অনেক বেশি। তো এই হরমোনাল ইমব্যালেন্স, ন্যাচারালি তার মধ্যে ঝুঁকিটা অনেক বেশি, যে তার মানে জন্মগতভাবেই তার মধ্যে এটা বেশি। আরেকটা হচ্ছে সামাজিক, সোশ্যাল আমরা যে বলি সোশ্যাল যে অ্যাটিচিউড, যেটা স্টিগমা বা অ্যাটিচিউড, যে আমরা দেখি যে মানে হেল্প সিকিং বিহেভিয়ার, যে স্বাস্থ্য মানে চিকিৎসা নেওয়ার যে মানে সুযোগটা কিন্তু মানে উন্নত দেশের থেকে মানে উন্নয়নশীল দেশগুলোতে পুরুষের থেকে মহিলাদের সম্ভাবনাটা একটু কম, তাদেরকে গুরুত্ব কম দেওয়া হয়। যেমন মহিলা যদি বলে যে আমার মন খারাপ, এটা কিন্তু খুব নেগেটিভলি দেখা হয়, যে মানে হচ্ছে সে কাজ করতে চায় না দেখে এরকম অ্যাভয়েড করতে যাচ্ছে। এইটা একটা কারণ। তাহলে সেক্ষেত্রে ঝুঁকির মধ্যে একটা বিষয় যে মানে পুরুষের থেকে মহিলাদের দ্বিগুণ অনেক বেশি। আরেকটা আমরা বলি বিভিন্ন ধরনের মানে সামাজিক ডিসঅ্যাডভান্টেজ, যে সে যদি আর্লি লাইফে যদি তার মানে বাবা মা মারা যায়, প্যারেন্টাল ডেথ বা মানে সেপারেশন যদি হয়, বিবাহ বিচ্ছেদ বাবা মার, তারপর যদি মানে জীবনের শুরুতেই যদি নেগেটিভ ইভেন্টস, কোনো ট্রমা, ভায়োলেন্স, তারপরে যদি কোনো অ্যাবিউজ মানে সহিংসতার শিকার এবং ফিজিক্যাল মেন্টাল টর্চার, তারপরে হচ্ছে সেক্সুয়াল মেন্টাল অ্যাবিউজ, হ্যারাসমেন্ট, এগুলো যদি হয়, পরবর্তীতে কিন্তু বড় হয়ে তার মধ্যে ডিপ্রেশন হওয়ার চান্স অনেক বেশি। আরেকটা যে বিষয় আমি বলবো শারীরিক রোগ বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু ডিপ্রেশনের ঝুঁকি 3-4 গুণ বাড়িয়ে দেয়। যেমন ক্রনিক ডিজিজ, যেমন ধরেন হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, তারপর ডায়াবেটিস, স্ট্রোকের পরে হাইপোথাইরয়েড, এগুলোর কারণে কিন্তু মানে আপনার এই রোগগুলোর চিকিৎসা না দিলে কিন্তু আপনার যদি চিকিৎসা না দেওয়া হয় বিষণ্ণতা, তাদের কিন্তু চিকিৎসার জটিলতা বৃদ্ধি পায়। যেমন স্ট্রোকের পরে স্ট্রোক যতটা ডিসএবিলিটি তৈরি করে, অনেক সময় কিন্তু ডিপ্রেশনের কারণে কিন্তু তার স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। যেমন অনেক সময় কিন্তু তার মধ্যে প্যানিক অ্যাটাক হয়, আতঙ্ক ভাব, শ্বাস বন্ধ হয়ে আসে এবং মৃত্যু ভয় কাজ করে। তো
তো এই যে বিষয়গুলো যে আপনার তার যে ক্রনিক ইলনেস যেগুলো সেগুলো কিন্তু বিষণ্ণতার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনার তাদের মধ্যে যদি ডিপ্রেশনের যে বিষয়টি যদি আইডেন্টিফাই না করে চিকিৎসা না দেওয়া হয় তাহলে কিন্তু একজন হয়তো তার ডায়াবেটিসের চিকিৎসা চলছে, বিষণ্ণতার চিকিৎসা চলছে না। এই বিষণ্ণতার কারণেই কিন্তু তার ডায়াবেটিস প্রিভেনশনের যে স্ট্র্যাটেজিগুলো, তার হাঁটা দরকার, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে, সে কিছুই করবে না। কারণ বিষণ্ণতা হলে সব কিছুর প্রতি একটা অনীহা তৈরি হয়। সে মানে ঘরে বসে থাকবে, হাঁটবে না, তাহলে কিন্তু তার ডায়াবেটিস বেড়ে যাবে। আবার ডায়াবেটিস বেড়ে গেলে আবার ডিপ্রেশন বেড়ে যাবে। ব্যাপারটা একটা ভিশিয়াস সাইকেল। তো সেই ক্ষেত্রে কোমরবিডিটি যাদের মধ্যে আছে, শারীরিক রোগ বিশেষত, তাদের কিন্তু অবশ্যই চিকিৎসার আওতায় আসতে হবে। যে তাদের মধ্যে যদি বিষণ্ণতা আছে কিনা, থাকার সম্ভাবনা অনেক বেশি, তাহলে অবশ্যই তাদের বিষণ্ণতার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু সে একজন মানে রোগী হিসেবে সুস্থ থাকবে এবং তার জীবনটা কর্মক্ষম থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেয়, যেমন একজন বয়স্ক পেশেন্ট মহিলা, উনি আসছেন বিষণ্ণতা নিয়ে, কিন্তু প্রথমে উনি বলেছেন যে ইদানিং রাস্তা পার হতে গিয়ে সে দিক রাখতে পারছে না এবং অনেক সময় গাড়ি তার সে পড়ে যাচ্ছে। এবং পরে আমরা যখন ইতিহাস নিলাম, জানলাম আসলে তার বিষণ্ণতার কারণে তার মনোযোগ নষ্ট হয়ে গিয়েছে এবং সে ভুলে যাচ্ছে। তাহলে বিষণ্ণতার মধ্যে রোগ কিন্তু তার জীবনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যে সে কিন্তু রাস্তা পার হতে গেলে সে কিন্তু অনেক সময় গাড়ি এসে তার গায়ের উপর পড়তেছে, সে খেয়াল করতেছে না। তো তাহলে একটা রোগ কিন্তু নানাভাবে প্রভাবিত করতে পারে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখা দরকার। নিঃসন্দেহে। স্যার, একটু জানবো যে বিষণ্ণতা যেহেতু এত ক্ষতির কারণ কিংবা জীবনযাত্রাকে ব্যাহত করছে, যখন একজন ব্যক্তি আপনাদের কাছে শরণাপন্ন হয়, ওষুধ কি একমাত্র ভরসা, নাকি মেন্টাল কাউন্সেলিংও এর মধ্যে অন্যতম একটি উপসর্গ, মানে চিকিৎসার পার্ট হতে পারে? তো বিষণ্ণতার চিকিৎসার যে বিজ্ঞানসম্মত চিকিৎসা, তার মধ্যে মানে অবশ্যই একটা ওষুধ বা আমরা বলি অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। তবে এখানে যে আমরা যেটা বলি বিষণ্ণতার যে তীব্রতা গ্রেডিং বলে, যে মাইল্ড মানে মৃদু, মানে মডারেট মানে মাঝারি, এবং সিভিয়ার মানে তীব্র ধরনের মধ্যে আমরা বলি যে কারোর মধ্যে যদি শুধু সুইসাইডাল আইডিয়েশন বা আত্মহত্যার চিন্তা থাকে, তাহলে অন্য লক্ষণ থাকুক আর না থাকুক, তাকে আমরা তীব্র ধরনের বিষণ্ণতা বলি। আর যদি চারটি বা তার মানে 4 থেকে 5টি লক্ষণ থাকে, তাহলে আমরা বলি মাইল্ড, বা তার নিচে 4টির নিচে 4-5 থেকে যদি থাকে, তাহলে আমরা মডারেট, এবং বেশি থাকলে আমরা বলি সিভিয়ার ডিপ্রেশন। তো সাধারণত যেটা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত, যেটা হচ্ছে মাইল্ড বা মডারেট ডিপ্রেশনে কিন্তু ওষুধ, মানে আমরা বলি অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ভালো কাজ করে। কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে কিন্তু ওষুধ ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। সিভিয়ার বা ডিপ্রেশনে আগে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনের মাধ্যমে তার ডিপ্রেশনের মাত্রা কমিয়ে আনার পর কিন্তু তাকে যদি আমরা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, স্পেসিফিক্যালি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা হচ্ছে যে কগনিশন, যে বিষণ্ণতায় তার চিন্তা নেতিবাচক, নেগেটিভ হয়ে যায়, সব কিছুতেই সে নেগেটিভ দেখে, হতাশ দেখে। সে মনে করে যে তাকে দিয়ে আর কিছু হবে না। যেমন যে পরিবারের যে মার যদি ডিপ্রেশন হয়, তার ছেলেমেয়েরা সব বিদেশ থাকে, সে বলে যে আমাকে তো পরিবারের কোনো মূল্য নাই, এখন নিজেকে তুচ্ছ মনে করে, হীন মনে করে, তার কনফিডেন্স চলে যায়। অথচ কিন্তু তার বিদেশ থেকে ছেলেমেয়েরা রেগুলার ফোনে কথা বলছে, কিন্তু সে মনে করে তার কোনো মূল্য নাই পরিবারে, সেলফ ব্লেম। এই যে নেগেটিভ কগনিশন, এই কগনিশনটা বা চিন্তাটাকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন করা হয়। অনেক সময় স্টুডেন্টরা ডিপ্রেশনে মানে যে হয়তো খুব ভালো মার্ক পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, বিষণ্ণতা আক্রান্ত হলে সে এসে বলে যে আমি আর জীবনে পাস করতে পারবো না, ফেল করবে সবসময়। আর সবচেয়ে যেটা বড় প্রবলেম হয়, সেটা চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, যে বিষণ্ণতা আক্রান্ত একজন রোগী একদম মনে করে যে, বা যার মধ্যে তীব্র বিষণ্ণতা, তার চিন্তাটা এই পরিমাণ নেগেটিভ হয়, সে যে মনে করে আর জীবনে এই অবস্থা থেকে বের হতে পারবে না। অনেকে কিন্তু এই জন্য চিকিৎসাও নেয় না, ওষুধও খাইতে চায় না। তারা মনে করে কি লাভ এসব করে, যে আমি তার জীবনে এই অবস্থা থেকে বের হতে পারবো না। আপনি বলছিলেন ক্রনিক ডিপ্রেসিভ ইলনেসের পেশেন্টদের নিয়মিত ওষুধ খাওয়াটা খুব বেশি জরুরি। পাশাপাশি কম্বাইন্ড থেরাপি হিসেবে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ কিংবা কাউন্সিলিং নিয়মিত করাটা খুব বেশি জরুরি। আপনি বলছিলেন যে এটি একটি চিকিৎসার পার্ট, কিন্তু আমাদের সমাজে যখন চিকিৎসার কথা বলা হয়ে থাকে, ওষুধ খাওয়ার কথা বলা হয়ে থাকে, দেখা যায় যে ওষুধ তো কিছুদিন খেয়ে আবার গ্যাপ দেওয়া হয়ে যায়, আবার দেখা যায় যে ওষুধটি খাচ্ছে কিন্তু কোনোভাবে শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করছে না, একদম টানা ঘুমাতে থাকে কিংবা ঝিমাতে থাকে। আসলে ওষুধগুলো অ্যাডজাস্ট করার কোনো বিষয় রয়েছে কিনা, নাকি সব ওষুধই এরকম? না, ওষুধ আপনি গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছেন, যে আসলে আমরা দেখি যে বিষণ্ণতার চিকিৎসায় যে অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন ব্যবহার করা হয়, সেই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিছু সিলেকশন ক্রাইটেরিয়া দরকার, যে রোগীর বয়স, তার শারীরিক মানে তার অবস্থা কীরকম, তার অন্য কোনো শারীরিক রোগ আছে কিনা, মানে তার প্রয়োজনটাকে। যেমন যে রোগীর ঘুম নাই, তাকে কিন্তু আমাকে এরকম ওষুধ সিলেক্ট করতে হবে, যেমন যে ওষুধগুলোর অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশনের রাতে ঘুমের প্রভাব আছে। এখন সেই ওষুধ যদি আমি সকালে প্রেসক্রাইব করি, সারাদিন সে ঝিমাবে, সে কাজই করতে পারবে না। তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো প্রেসক্রাইব করার আগে চিন্তা করতে হয়, যে তার যদি ঘুমের দরকার, তাহলে ওষুধগুলো বেশিরভাগ রাতে দেওয়ার জন্য, যেন সে তার মানে সকালে উঠে যেন সে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তো
তো সাইড ইফেক্টের মধ্যে আরও অন্যান্য কিছু বিষয় থাকতে পারে, যেমন আমরা বলি অনেক সময় বিষণ্ণতার কিছু ওষুধ ওয়েট গেইন করে। আবার অন্য গ্রুপের ওষুধ যেমন আমরা বলি ফ্লুএক্সিটিন, SSRI এর মধ্যে কিছু ওষুধ আছে যেগুলো আবার ওয়েট গেইন করে না। তাহলে আমাকে কিন্তু রুগীর যে অবস্থা, যেমন যার যদি হাইপোথাইরয়েড সমস্যা, তার ওয়েট গেইন হওয়ার ঝুঁকি অনেক বেশি। তো আমাকে কিন্তু অবশ্যই এমন ওষুধ মানে তখন সিলেক্ট করতে হবে যেগুলো ওয়েট গেইন করে না, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট যেগুলো, যেমন অ্যামিট্রিপটাইলিন, নরট্রিপটাইলিন বা যেগুলো আমার কিছু আপনার হচ্ছে মানে SSRI যেগুলো, সেগুলো কিন্তু করে। তাহলে আমাকে অবশ্যই সিলেকশনের মধ্যে রাখতে হবে যে যেটা ওয়েট গেইন করে না। তো আরেকটা যেটা আপনি বলেন সাইড ইফেক্ট, অবশ্যই প্রথমেই রুগীকে আমাদেরকে বলে দিতে হবে যে এই সমস্যা হতে পারে, এবং সেটা আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট হবে। তারপরে আমাকে ফলো আপে আসতে হবে, বলতে হবে যে আপনি ফলো আপে আসলে প্রয়োজনে আমি ওষুধ ডোজ অ্যাডজাস্ট করা বা ডোজ কমায় দেওয়া বা আপনার অন্য জায়গায় সুইচ করা। তাহলে এই তিনটা বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হয়। যেমন ওষুধ ডিসকন্টিনিউশনে করার একটা বড় কারণ হচ্ছে এই সাইড ইফেক্ট, যে যারা অনেক সময় যেমন স্টুডেন্ট, সে যদি সকালে গিয়ে বা মানে ক্লাসে ঝিমায় বা অফিসে যদি সকালে গিয়ে উঠতে না পারে, তাহলে তো সে ওষুধ কন্টিনিউ করবে না। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাইড ইফেক্ট বিষয়গুলো, কিন্তু এখন অনেক বেশি নতুন ওষুধ এসছে, মানে আপনার মানে সারা পৃথিবীতেই যে ওষুধগুলো পাওয়া যায় উন্নত দেশে, প্রায় আমরা বলি প্রায় 95%, 95% কিন্তু বাংলাদেশে তৈরি হয়। তো সেক্ষেত্রে ওষুধের কোনো সমস্যা আমি দেখি না, এবং এখানে অনেক চয়েস আছে, এবং রুগীর অবস্থা অনুযায়ী, তার নিড অনুযায়ী, তার যে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং তার অন্যান্য যে পারিপার্শ্বিক অবস্থা, এই দিকগুলো বিবেচনা করে কিন্তু ওষুধ দিলে, তাহলে কিন্তু তার যদি ওষুধটি অ্যাডজাস্ট হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিষণ্ণতার ওষুধ কাজ করতে প্রায় 1 মাসের মতো সময় লাগে, এটাও কিন্তু রুগীকে বলে দিতে হয়। 1 সপ্তাহ খাওয়ার পরে দেখা গেলো তার কোনো চেঞ্জ আসে না, তখন সে ওষুধ বন্ধ করে দেয়। তাকে শুরুতেই বলতে হবে যে না, আপনাকে ধৈর্য ধরে 1 মাস ওষুধ খেতে হবে। আমাদের সমাজে খুব প্রচলিত একটি চিত্র। এবং স্যার পাশাপাশি আরেকটি আমাদের সমাজে আরেকটি প্রচলিত একটি বিষয় রয়েছে, সেটি হলো যে একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানোর পর অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খাওয়া শুরু করলাম, কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ খেয়ে পরবর্তীতে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক মাত্রায় বেড়ে যায়, এবং অনেকেই সুইসাইডাল অ্যাটেম্প নেয় বারবার, এবং শুধুমাত্র এটার জন্য দায়ী সেই মনোরোগ বিশেষজ্ঞ যিনি ওই ওষুধটি প্রেসক্রাইব করেছেন। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? এটা নিয়ে আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে সোসাইটিতে, যে কারণ আসলে এই বিষয়টা একটা বিশেষ ঘটনার কারণে অনেক বেশি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে প্রচার পেয়েছিল, যে ফ্লুএক্সিটিন নামে যে বিষণ্ণতার ওষুধ, এটা কিন্তু একটা অ্যান্টিডিপ্রেসেন্ট। তো ফ্লুএক্সিটিন খেলে অনেক সময় আপনার এজিটেশন এবং রেস্টলেসনেস, অস্থিরতা বেড়ে যায়। সেই অস্থিরতা বেড়ে যাওয়ার জন্য কিন্তু তার ডিরেক্ট না, মানে ইনডাইরেক্ট, মানে পরোক্ষ রিস্ক বেড়ে যায়, সুইসাইডাল রিস্ক, যার মধ্যে সুইসাইডাল রিস্ক অলরেডি আছে। যার মধ্যে সুইসাইডাল রিস্ক নাই, তার মধ্যে কিন্তু ফ্লুএক্সিটিন খেলে সুইসাইড রিস্ক, ব্যাপারটা এরকম না। কিন্তু জনগণের কাছে মেসেজটা এইভাবে গিয়েছে যে আসলে ফ্লুএক্সিটিন খেলে সুইসাইড রিস্ক বেড়ে যায়। এটা টোটালি ভুল। কারণ এত বই আছে, ফার্মাকোলজির বই, সাইকোফার্মাকোলজি, সবই বলা আছে এটা, এবং এই সতর্কতাটিও বলা আছে। তাহলে ফ্লুএক্সিটিন কাউকে দিলে এটা বলে নিতে হবে যে না, সে যাতে অস্থিরতা বা এজিটেশন হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু আরেকটা ওষুধ বেনজোডাইজেপিন গ্রুপে দেওয়া হয় যাতে তার এই সমস্যাটা না হয়। কিন্তু যেহেতু বিশেষ ঘটনার কারণে এটা অনেক বেশি প্রচার পেয়েছে, সবার মধ্যে এই ধারণাটাই গিয়েছে যে ফ্লুএক্সিটিন খেলে তার সুইসাইড রিস্ক বেড়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো সেক্ষেত্রে যদি ফ্লুএক্সিটিন সে টলারেট না করতে পারে, আরও অনেক ওষুধ অপশন আছে, সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু মানে অ্যান্টিডিপ্রেসেন্ট খেলে আপনার সুইসাইড রিস্ক বাড়বে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে প্রথম কথা। এটা একটু মানে আমরা বলি যে টুইস্ট এক ধরনের, যে এই সত্যটাকে কিন্তু অন্যভাবে টুইস্ট করে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে অনেকের মনে করেন যে মানে মানসিক রোগ চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলো ডিপেন্ডেন্স তৈরি করে। এইটাও একদমই ভুল ধারণা। কারণ এখানে শুধুমাত্র আপনার বেনজোডাইজেপিন, যেটা ঘুমের ওষুধ বা এংজাইটির জন্য ইউজ করা হয়, যেমন ক্লোনাজিপাম, ব্রোমাজিপাম, এই যে বেনজোডাইজেপিন গ্রুপের যে ওষুধ, ডায়াজিপাম, এগুলো শুধুমাত্র ডিপেন্ডেন্স করে। আর কোনো ওষুধ যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে অ্যান্টিসাইকোটিক বা মুড স্ট্যাবিলাইজার, এটা কিন্তু কখনোই মানে আপনার কোনো ডিপেন্ডেন্স করে না। কারণ ডিপেন্ডেন্স এবং টলারেন্স বিষয়টি হচ্ছে একটা নিউরোলজিক্যাল মেকানিজম, নিউরো অ্যাডাপ্টেশন। যেমন আমরা বলি যে ধরেন যে কোনো মানে যদি যেমন সে কোনো ড্রাগ নেয়, মানে ওপিয়েট নেয়, তাহলে কিন্তু তার ডিপেন্ডেন্স হবে। বেনজোডাইজেপিন নিলেও সেটা হতে পারে, কিন্তু অন্য ওষুধে কিন্তু নাই। কিন্তু যেটা হয় অনেক সময় আমরা বলি যে রিবাউন্ড ফেনোমেনা হয়। যেমন আপনি দীর্ঘদিন যদি একটা পেশেন্টকে স্টেরয়েড দেন, স্টেরয়েড দিলে কিন্তু স্টেরয়েড হুট করে কিন্তু বন্ধ করতে পারবেন না, ওটা কিন্তু গ্র্যাজুয়ালি ট্যাপার করে বন্ধ করতে হয়। তো এই ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশনও কিন্তু হঠাৎ করে যদি বন্ধ করে, তার মধ্যে কিছু রিবাউন্ড ফেনোমেনা হয়, সেটা কিন্তু ডিপেন্ডেন্স বা উইথড্রল ফেনোমেনা না, সেটা ভিন্ন বিষয়। তো তখন কিন্তু তার মধ্যে মানে যেমন শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি ভাব, এগুলো হতে পারে। তো ওই জন্য আমরা যখন ডিপ্রেশন ওষুধ বন্ধ করি, তখন আমরা গ্র্যাজুয়ালি ডোজ কমিয়ে ট্যাপার করে কিন্তু আস্তে বন্ধ করি। তার মানে অবশ্যই নিয়মিত ফলো আপে থাকাটা জরুরি। ফলো আপটা খুবই জরুরি, এবং চিকিৎসক হিসেবে আমাদের কর্তব্য যে সাইড ইফেক্টগুলো বলে দেওয়া, যে আপনার এই সমস্যা হতে পারে, হলে আপনি ফলো আপে সেগুলো বলবেন, যোগাযোগ করবেন। এবং এখন তো সহজেই কানেক্ট করতে পারে, হোয়াটসঅ্যাপ আছে, অনেক কিছু আছে। জরুরি প্রয়োজনে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো সেটা করলেই কিন্তু আমরা তখন বলে দিই আপনি ডোজ কমিয়ে খান বা এই সমস্যাটাই করেন, বা ফলো আপে আসলে কিন্তু আমরা
ডোজ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে যেটা করার দরকার আমরা করে দিই। আমরা সবচেয়ে বেশি ভুল যেটা করি যে একটি প্রেসক্রিপশন দীর্ঘদিন ধরে ফলো করি, হ্যাঁ, এটা একটা বড় অথবা সমস্যা। 7 দিন খেয়ে বন্ধ করে দেই। আমরা মনে করি যেটা আমাদের সাথে কোনোভাবে সাপোর্ট করছে না, আমাদের শরীর পারমিট করছে না, এটি খাওয়াটা এখন একদমই আমাদের জন্য। জি, এখানে আমি একটা জিনিস যুক্ত করি যে কতদিন চলবে ওষুধ। যে প্রথমবার যদি বিষণ্ণতা হয়, যে ফার্স্ট এপিসোড, তখন আমরা বলি দ্য পয়েন্ট অফ রিমিশন, যে ভালো হওয়ার পর থেকে মিনিমাম তাকে কিন্তু 6 মাস ওষুধ মানে চালাতে হবে। আচ্ছা, কিন্তু আমরা যেটা দেখি 2 মাস ওষুধ খাওয়ার পরে ডিপ্রেশনের ওষুধ বন্ধ করে দিচ্ছে, আবার কিন্তু রিল্যাপস নিয়ে আবার আসছে। একদমই। আবার দ্বিতীয়বার যদি হয়, সেকেন্ড এপিসোড হয়, তাহলে আমরা বলি মিনিমাম ভালো হওয়ার পর থেকে 1 বছর চালানোর জন্য। তৃতীয়বার বা তার বেশি যদি এপিসোড হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত ওষুধ চালানোর প্রয়োজন হতে পারে। তো এই বিষয়টাও জানা আমাদের খুবই জরুরি। স্যার, এই যে আমাদের সমাজে সুইসাইডাল রিস্ক এত বেশি বেড়ে গিয়েছে, সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে এবং অনেকে মৃত্যুও বরণ করছে। আমরা সম্প্রতি দেখেছি মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট জি। ক্রনিক ডিপ্রেসিভ ইলনেসে ভুগে এবং সে আত্মহত্যা করেছে। এবং আমাদের সমাজে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এমন অসংখ্য অগণিত চিত্র রয়েছে। আমরা এই সুইসাইডাল রিস্কগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের সমাজ, ব্যক্তি পর্যায়ে কিংবা প্রত্যেকটি পরিবারের আসলে কি গুরুত্ব রয়েছে বা তাদের আসলে দায়বদ্ধতা কোথায়? মানে শুরুতে যেটা বলেছিলাম যে আপনার বিষণ্ণতা যদি চিকিৎসা না নেওয়া হয়, তাহলে কিন্তু তার একটা পর্যায়ে সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইডাল থট এবং সুইসাইডাল অ্যাক্ট হতে পারে। এবং গবেষণায় দেখা গিয়েছে যেটা, যে আপনার যে যত রোগী আত্মহত্যায় মারা যায়, তাদের শতকরা 90% বা তার বেশি কিন্তু বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত ছিল। তার মধ্যে অন্যতম বিষণ্ণতা, এছাড়াও অন্যগুলো আছে আপনার যেমন মাদকাসক্তি, ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং ক্রনিক ডিজিজ যেমন যে রোগের যেমন ক্যান্সার, যেগুলোর কোনো কিওর নাই বা নিরাময় নেই, এরকম হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মানে সুইসাইড কিন্তু প্রিভেন্টেবল, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। এবং প্রতি বছরই কিন্তু এই আত্মহত্যা মানে সুইসাইড প্রিভেনশন ডে 10ই সেপ্টেম্বর পালিত হয় শুধুমাত্র এই বিষয়ে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা কারোর মধ্যে যে কোনো মানসিক রোগ থাকে, বিশেষত বিষণ্ণতা, সেটা যদি দ্রুত নির্ণয় করে আপনার চিকিৎসার আওতায় আনা যায়, তাহলে কিন্তু মানে বা যে কোনো মানসিক রোগ, তাহলে কিন্তু 90% রোগী, যে 100 জনের মধ্যে 90%কে কিন্তু সুইসাইড বা আত্মহত্যা প্রতিরোধ করা যাবে। তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা পাবলিক অ্যাওয়ারনেস প্রয়োজন যে মানসিক রোগ অন্যান্য শারীরিক রোগের মতোই ব্রেনের রোগ, এবং এই রোগের চিকিৎসা বিদ্যমান, এবং কারো চিকিৎসা হলে আমরা যেভাবে চিকিৎসা নেই সেভাবেই যাবে সবার কাছে, ডাক্তারের কাছে যাবে, মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। এখানে হেজিটেশন বা এই যে লোকলজ্জার ভয় বা সামাজিক ভীতি বা স্টিগমা, এগুলো নিজের স্বার্থেই পরিহার করতে হবে, কারণ ক্ষতি হলে তার হবে, তার পরিবারের হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আলোচনার শেষ প্রান্তে আছি স্যার, জানবো যে আমাদের সমাজে যে প্রবীণ জনগোষ্ঠী যারা রয়েছে কিংবা শিশু কিশোর যারা ক্রনিক ডিপ্রেসিভ ইলনেসে ভুগছে, বা আমরা বলতে পারি মানসিক চাপ থেকে বিষণ্ণতার দিকে একদম ক্রমাগত ভুগছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? প্রবীণ জনগোষ্ঠীদের মধ্যে তাদের এমনিই কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক রোগের ঝুঁকি বেশি, কোমরবিডিটি বেশি, যেমন এই বয়সে সাধারণত ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য শারীরিক রোগ বেশি থাকে, এবং এই কারণে কিন্তু তাদের মধ্যে বিষণ্ণতার ঝুঁকি বাড়ে। আরেকটা কারণে ডিপ্রেশন হওয়ার ঝুঁকি অনেক বেশি, কারণ প্রবীণ বয়সে কিন্তু অনেক সময় তারা নিঃসঙ্গ হয়ে পড়ে, আইসোলেশন। ছেলে মেয়ে বিদেশ চলে গেছে, যেটা খুবই বাস্তবতা বর্তমান প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে বা অনেক দেশে এটা, তখন কিন্তু লোনলি হয়ে পড়ে, আইসোলেশন হয়ে যাবে, তার একাকিত্ব ভোগে। এই একাকিত্ব বা লোনলিনেসটাই কিন্তু অনেক সময় ডিপ্রেশনের একটা বড় কারণ হয়ে যায়। অথবা জীবনের সমস্ত শেষ পর্যায়ে এসে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানো, এটাও একটা কারণ বিষণ্ণতার। তা আমরা বলি এমটিনেস সিনড্রোম, এটা এমটিনেস মানে শূন্য, পাখির খাঁচায় পাখি নেই, এরকম। তাহলে এই যে বিষয়গুলো, তাহলে কারো প্রবীণদের কিন্তু বিষণ্ণতার ঝুঁকি অনেক বেশি। তা কারোর মধ্যে যদি এরকম বিষণ্ণতা থাকে, অবশ্যই তাকে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলেই কিন্তু সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ দেখলেন, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা যারা মানসিক চাপ কিংবা বিষণ্ণতায় ভুগছি, যারা দীর্ঘমেয়াদী বিষণ্ণতার দিকে যাচ্ছি, তাদের অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের প্রতি আস্থা রাখার বিকল্প কিছু নেই। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি বলছিল, অবশ্যই এক্ষেত্রে ভূমিকা রয়েছে একজন পরিবারের সদস্যের, কিংবা ওই যে আপনার সন্তানটি যিনি দেশের বাইরে থাকছেন, আপনাকে সাপোর্ট করছেন হয়তো বা করছেন না, প্রত্যেকের। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।